ভাবুন তো, যদি কাল থেকে আপনি কারোর জীবনে একইবারে দেখা দেওয়া বন্ধ করে দেন, না মেসেজ, না কল, না কোনো রিয়াকশন, তাহলে কি সে আপনাকে ভুলে যাবে, নাকি প্রথমবারের মতো আপনাকে সিরিয়াসলি নিতে শুরু করবে? আজ আমরা কথা বলবো সাইলেন্ট ট্রিটমেন্ট নিয়ে। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, এই সাইলেন্ট ট্রিটমেন্ট যদি আপনি সঠিকভাবে নিজের জীবনে অ্যাপ্লাই না করতে পারেন, তবে এটার হিতের বিপরীত হয়ে যাবে। এটা আপনাকে দুর্বল করে তুলবে। আর সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার মনে ভয়, কৌতূহল আর সম্মান তৈরি হবে। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? ব্যথা, ভয়, একাকিত্ব নয়। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো অনিশ্চয়তা। আর আপনি যদি এই শব্দ ঠিকভাবে বুঝে ফেলেন, তাহলে বুঝবেন কেন সাইলেন্ট ট্রিটমেন্ট কাজ করে এবং কেন অনেক সময় এটা সামনে থাকা মানুষটাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। দেখুন, মানুষের মস্তিষ্কে ক্ল্যারিটি দরকার, আর সেই ক্ল্যারিটি ভালো হোক বা খারাপ তাতে কিচ্ছু আসে যায় না, কারণ ক্ল্যারিটি মানুষের মস্তিষ্ককে একটা জিনিস দেয়, কন্ট্রোল। যদি আপনি কারোর উপর রাগ করেন, তখন সামনে থাকা মানুষটা পরিষ্কারভাবে জানে, হ্যাঁ সে রাগ করেছে, এখন সে সিদ্ধান্ত নিতে পারে, সে মানাবে না তর্ক করবে নাকি ছেড়ে দেবে। যখন আপনি কাঁদেন, অভিযোগ করেন, প্রশ্ন করেন, তখন সামনে থাকা মানুষটা কন্ট্রোল পেয়ে যায়। সে জানে এখনও সে আমার সঙ্গে যুক্ত, এখনও সে আমাকে হারানোর ভয় পাচ্ছে। কিন্তু যখন আপনি চুপ করে যান, যখন কিছু না বলে পেছনে সরে আসেন, তখন সামনে থাকা মানুষের মাথা থেকে কন্ট্রোলকে ছিনিয়ে নেওয়া হয়। আর ঠিক এখানেই মানুষ সবচেয়ে বেশি অস্বস্তি অনুভব করে। এখন মন দিয়ে বুঝুন, যখন আপনি চুপ থাকেন, তখন সামনে থাকা মানুষটা প্রশ্নের জালে আটকে যায়। সে ভাবে সে চুপ কেন আছে, আমি কি বেশি কিছু বলে ফেলেছি, নাকি এখন আর সে আমাকে কোনো পরোয়া করে না, সে কি তাহলে অন্য কারোর দিকে এগিয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে খেয়ে ফেলে, কারণ এখন গল্পটা তার কন্ট্রোলে নেই। এখান থেকেই ক্ষমতা একজনের কাছ থেকে অন্যজনের কাছে চলে যায়। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বুঝে নিন, সাইলেন্ট ট্রিটমেন্ট সামনে থাকা মানুষটাকে আপনার নীরবতা দিয়ে ভয় দেখায় না, তাকে ভয় দেখায় এই বিষয়টা, আপনার মাথার ভেতরে কি চলছে সেটা সে জানে না। মানুষের মস্তিষ্ক ফাঁকা জায়গা সহ্য করতে পারে না, যেখানে কেউ নেই সেখানে সে নিজেই ভয় তৈরি করে, আর বেশিরভাগ সময় সেই ভয় বাস্তবের থেকে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এই কারণেই আপনি যখন কাউকে ইগনোর করেন এবং সেই মানুষটা যদি ইমোশনালি আপনার সঙ্গে জড়িত থাকে, তাহলে সে নিজে থেকেই আপনাকে তার চিন্তার কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলবে। এখন নিজের কাছে একটা ছোট্ট প্রশ্ন করুন, আপনি কি কখনো দেখেছেন মানুষ সবসময় যাদের কাছে সহজে পাওয়া যায় তাদের পেছনে বেশি ছোটে না? মানুষ তাদের পেছনেই ছোটে যারা সবসময় নয়, কখনো কখনো উপলব্ধ থাকে। কেন? কারণ অতিরিক্ত উপস্থিতি ভ্যালুকে মেরে ফেলে, আর অনুপস্থিতি ভ্যালুর জন্ম দেয়। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে যদি নীরবতা এতই শক্তিশালী হয়, তাহলে আমিও চুপ হয়ে যাই। কিন্তু ঠিক এখান থেকেই সাইলেন্ট ট্রিটমেন্টের ভুল ব্যবহার শুরু হয়, আর এখান থেকেই গল্পটা অন্ধকার হয়ে যায়। কারণ সব নীরবতা শক্তি নয়। কিছু নীরবতা আপনার অসহায়তা দেখায়, কিছু নীরবতা আপনার ভয়কে প্রকাশ করে দেয়, আর সামনে থাকা মানুষটা সেটা খুব দ্রুত বুঝে ফেলে। আপনি চুপ থাকেন, ভেতর থেকে ভেঙে পড়েছেন, কারণ আপনি উত্তর খুঁজছেন, কারণ আপনি চাইছেন সামনে থাকা মানুষটা আপনাকে এসে মানা, তাহলে সেই নীরবতা আপনার বিপক্ষে কাজ করবে। কিন্তু আপনি যদি চুপ থাকেন, আপনি যদি সিদ্ধান্ত নেন যে এবার আমার স্ট্যান্ডার্ডের নিচে আমি নামবো না, এবার আমি বারবার এক্সপ্লেন করব না, এবার আমি নিজেকেই অগ্রাধিকার দেব, তাহলে সেই নীরবতাই ভয় তৈরি করে। মনে রাখবেন, মানুষ আপনার নীরবতার প্রতি রিয়্যাক্ট করে না, আপনার মানসিক অসুস্থতার প্রতি রিয়্যাক্ট করে। আপনার নীরবতায় যদি হতাশা থাকে, মানুষ দূরে সরে যাবে, আর আপনার নীরবতায় যদি স্থিরতা থাকে, মানুষ কৌতূহলে পড়বে, আর কৌতূহলই সম্মানের প্রথম ধাপ। এখন এই লাইনের উপর একটু মন দিন, যে মানুষটা কোনো কথা না বলে দূরে সরে যায়, সে সামনে থাকা মানুষটাকে নিজের কাছেই প্রশ্ন তুলতে বাধ্য করে, আর মানুষ নিজের কাছে প্রশ্ন তখনই করে যখন তার কিছু হারানোর ভয় জাগে। এটাকেই বলে ফিয়ার অফ লস, আর সাইকোলজিতে ফিয়ার অফ লসকে সবচেয়ে বড় ইমোশনাল ট্রিগার ধরা হয়। মানুষ ভালোবাসা পেলে বদলায় না, মানুষ বদলায় তখন যখন তার মনে হয় সে কাউকে হারাতে পারে। সাইলেন্ট ট্রিটমেন্ট এই ভয়টাই অ্যাক্টিভ করে, কিন্তু খেয়াল রাখবেন, এটা একটা ব্লেডের মতো, ভুল হাতে পড়লে এটা আপনাকেই কাটবে। তাই প্রশ্নটা এই নয় যে সাইলেন্ট ট্রিটমেন্ট কাজ করে কিনা, প্রশ্নটা হলো এটা, আপনি কি সঠিক কারণে সঠিক মানসিকতা নিয়ে ব্যবহার করছেন? কারণ আপনি যদি শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য ব্যবহার করে থাকেন, তাহলে আপনি হারবেন। আর আপনি যদি নিজের সেলফ রেসপেক্ট করার জন্য ব্যবহার করে থাকেন, তাহলে মানুষ নিজে থেকেই আপনার দিকে ঝুঁকবে, আকৃষ্ট হবে।
এখন একটু থামুন আর নিজের কাছে একটা সৎ প্রশ্ন করুন। আপনি কি কখনো কাউকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছেন শুধু এই কারণে যে আপনি খুব কষ্ট পেয়েছিলেন, আঘাত পেয়েছিলেন, বা আপনি চেয়েছিলেন সামনে থাকা মানুষটা বুঝুক যে সে ভুল করেছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সত্যিটা শুনুন, ওটা আসলেই সাইলেন্ট ট্রিটমেন্ট ছিল না, ওটা ছিল ইমোশনাল রিয়াকশন। আর রিয়াকশন কখনো পাওয়ার দেয় না। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে আমি কথা বলছি না মানে আমি শক্তিশালী। না, সব নীরবতা শক্তির হয় না। কিছু নীরবতা ভয় থেকে জন্মায়, আর ভয় থেকে জন্মানো নীরবতা সবসময় আপনার ভ্যালু কমিয়ে দেয়। তাই এই একটা লাইন মনে রাখুন, ইগনোরিং হলো দুর্বলতা, আর স্ট্র্যাটেজিক অবসেন্স হলো শক্তিশালী কৌশল। এখন এই দুটোর পার্থক্য খুব মন দিয়ে বুঝুন। ইগনোরিং কি? ইগনোরিং হলো ভেতরে ভেতরে ভেঙে পড়ে বাইরে নীরব থাকার অভিনয়। ইগনোরিং মানে হলো আপনি চুপ, কিন্তু আপনার মন চিৎকার করছে। আপনি উত্তর দিচ্ছেন না, কিন্তু মনে মনে অপেক্ষা করছেন সে কখন কল দেবে, কখন মেসেজ করবে, কখন এসে বলবে প্লিজ কথা বলো। ইগনোরিং এর ভেতরে থাকে প্রত্যাশা, আর যেখানে প্রত্যাশা থাকে সেখানে শক্তি থাকে না, কারণ আপনি তখনও আপনার শান্তিটা সামনে থাকা মানুষটার হাতে তুলে দিয়েছেন। আর স্ট্র্যাটেজিক অবসেন্স কি? স্ট্র্যাটেজিক অবসেন্স হলো চুপ থাকা নয়, নিজেকে সরিয়ে নেওয়া। এখানে আপনি অপেক্ষা করেন না, আপনি কাউকে কিছু প্রমাণ করতে চান না। আপনি জানেন আপনি কি ডিজার্ভ করেন আর কি আর সহ্য করবেন না। স্ট্র্যাটেজিক অবসেন্স মানে হলো আপনি আর নিজের ভ্যালু ব্যাখ্যা করেন না। আপনি আর মিনিমাম ট্রিটমেন্টকে চেষ্টা করছে বলে মেনে নেন না। আপনি আর ভালোবাসার জন্য ভিক্ষা করেন না। এখানে নীরবতা আসে সিদ্ধান্ত থেকে, আবেগ থেকে নয়। আর এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে সামনে থাকা মানুষটা বুঝতে পারে আপনি আর তার রিয়াকশনের উপর নির্ভরশীল নন, আপনি আর তার অ্যাটেনশনের জন্য ক্ষুধার্ত নন। এবং মানুষ ঠিক এখানেই আতঙ্কিত হয়, কারণ সে বুঝে যায় এই মানুষটা আর সহজে পাওয়া যাবে না। একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখবেন, সাইলেন্ট ট্রিটমেন্ট কাউকে শাস্তি দেওয়ার টুল না, এটা কাউকে কন্ট্রোল করার ট্রিকও না। এটা হলো নিজের জন্য স্পেস তৈরি করা, নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখার একটা সীমারেখা। আপনি যখন নিজেকে প্রায়োরিটি দেন, আপনি যখন নিজের শান্তিকে বেছে নেন, আপনি যখন বলেন আমি আর কমে যাব না, আমি আর নিজেকে ছোট করব না, ঠিক তখনই মানুষ আপনাকে নতুন চোখে দেখা শুরু করে। আর যদি সে নাও ফিরে আসে, তাহলে একটা জিনিস নিশ্চিত, আপনি অন্তত নিজেকে হারাননি। মনে রাখবেন, সব নীরবতা মানুষকে ফেরানোর জন্য না, কিছু নীরবতা আসে নিজেকে ফেরানোর জন্য। যেদিন আপনি নিজেকে অগ্রাধিকার দিতে শিখবেন, যেদিন আপনি আর কমে যাওয়াকে ভালোবাসা ভাববেন না, সেদিন আপনি বুঝবেন নীরব থাকা মানেই হার নয়। অনেক সময় নীরব থাকাই সবচেয়ে বড় জয়, কারণ যে মানুষটা নিজেকে ফিরে পায় সে আর কখনো ভুল জায়গায় আটকে থাকে না, সে আর কাউকে ধরে রাখার জন্য নিজেকে ভাঙে না। আর মনে রাখবেন, যে মানুষটা কোনো কথা না বলে দূরে সরে যায় সে আসলে পালিয়ে যায় না, সে নিজের সম্মান বাঁচাতে হাঁটা শুরু করে। আপনি যদি আজ এই কথাগুলোর ভেতরে নিজের ছায়া খুঁজে পান, তাহলে বুঝবেন আপনি দুর্বল নন, আপনি শুধু অনেক দিন ধরে নিজেকে ভুল জায়গায় রেখে দিয়েছিলেন। নিজেকে ফিরে পাওয়ার এই যাত্রায় আপনি একা নন। এই ধরনের গভীর সত্য, মানসিক শক্তি আর জীবন বদলে দেওয়া কথা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নিজের মতো করে কমেন্টে অনুভূতিটা লিখে যান। আমি আবার কথা বলবো, মিম মোটিভেশনাল স্পেস, যেখানে নীরবতাও শক্তি হয়ে কথা বলে।